আহ, খুব পশ্চিমবঙ্গের ইলেকশন সংক্ষেপে। কিন্তু একটা রাজ্য রাজ্য নির্বাচন। এখানে হুম। আমি মনে করি না যে এখানে ফরেন রিলেশনস ইস্যু নিয়ে বাংলাদেশের কোনো অবস্থার কোনো পরিবর্তন এই এই আহ, আহ, রাজ্যের ইলেকশনের ফলাফলের উপর নির্ভর করবে। আর মমতা ব্যানার্জি বাংলাদেশের এখানে তৃণমূলের সরকার ছিল এবং এটা ভারতের যে হিন্দুত্ববাদী আহ, মোদী সরকার তার বিরোধী পক্ষ ছিল। এই একটি মাত্র মানে ভালো খবর ছাড়া আসলে আর কোনো ভালো খবর পশ্চিমবঙ্গকে ঘিরে কিন্তু বাংলাদেশের জন্য নাই। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে বা ভারতের সাথে বাংলাদেশের যে বিষয়গুলি অমীমাংসিত বিষয়গুলি সেগুলি যদি আমরা ওগুলির দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের কনসার্ন কি? একটা হলো অনিরাপদ আহ, আন্তর্জাতিক সীমানা। সেই আন্তর্জাতিক সীমানায় কারা পাহারা দেয়? এটা দেয় বিএসএফ। বিএসএফ তো ওয়েস্ট বেঙ্গলের না। বিএসএফ হলো একটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একটা সংস্থা। সুতরাং কেন্দ্রীয় সরকার যে নীতি ফলো করবে সেটাই কিন্তু আসলে বিএসএফ এর নীতি, এবং সেই সেই নীতি ফলো করেই কিন্তু তারা বাংলাদেশের সাথে তাদের ব্যবহার আচার ব্যবহার করে থাকে। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের সাথে যে নদীর যে চুক্তি বা নদীর যে পানি বন্টনের যে সমস্যাগুলি, বাংলাদেশের ভেতরে মোট ৫৭টা নদী ভারতের বিভিন্ন জায়গা থেকে আসে, এবং এই সমস্ত নদী যেহেতু বাংলাদেশ একটা এটাকে বলা হয় নিচের দেশ, পানির অববাহিকার নিচের দেশ, সেই হিসাবে কিন্তু বাংলাদেশের যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে অধিকার, সেই অধিকার কখনোই ভারত স্বীকার করে নাই। আর সেটা মুখে মুখে করলেও কার্যত সেটা পূরণ করে নাই। এটা সেটা কংগ্রেস সরকার হোক আর বিজেপি সরকার হোক, কোনো সরকারই কিন্তু কোনো সরকারই, এবং আমি আবার বলি, বাংলাদেশি হিসাবে আমি এটাও বিশ্বাস করি যে যে কোনো দেশের সরকার সে তার দেশের স্বার্থ অগ্রাধিকার দিবে। তাহলে সে কোন স্বার্থে বাংলাদেশের জন্য কিছু ছাড় দিবে? হ্যাঁ, ছাড় দেয়। কখন? সেটা হলো যখন সে রাষ্ট্রের যদি মন মানসিকতা এমন হয় যে, যেমন আমি একটা কথা বলি আপনাকে, ভারতের অনেক অনেক দিনের খায়েশ যে তারা আন্তর্জাতিক পরাশক্তি হতে চায়। কিন্তু পরাশক্তি হওয়ার জন্য যে কাজগুলি দরকার, যে যোগ্যতা দরকার, তার কিন্তু একটা বড় যোগ্যতা হলো উদারতা। এই উদারতার কিন্তু ভারতের একটা চরম অভাব, এবং তাদের পক্ষে উদার হওয়া সম্ভব না। এটা তারা মেকান টাইপই এরকম। আমরা এই অ্যাকচুয়ালি উপমহাদেশের আমরা সবাই এতই আমরা নিডি যে আমাদের জন্য উদার হওয়ার মানে নিজের ঘর উজাড় করে উদার হতে হবে। সেটা ভারতের পক্ষে সম্ভব না, এটা আমরা বুঝি। তাহলে আমরা ভারতের রাজ্য সরকারে কি পরিবর্তন হলো এটাতে আসলে তেমন কিছু ম্যাটার করবে না। তবে যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে যে ভারত মানে যে আমাদের সীমান্ত জুড়ে বিভিন্ন রকম অসহিষ্ণু আচরণ মুসলমান সম্প্রদায়ের উপরে, এই অত্যাচারটুকু হতে থাকবে। এটা অলরেডি শুরু হয়েছে, আমরা দেখেছি, এবং যেমন উত্তরপ্রদেশে হচ্ছে, যেমন আসামে হচ্ছে, এবং বিশেষ করে এই এই চিত্রটা কিন্তু দক্ষিণে কিন্তু এরকম না। কারণ দক্ষিণের মানুষ শিক্ষিত, দক্ষিণের মানুষ তাদের ভ্যালুজ আছে, তাদের আমি বল মানুষ হিসেবে মানুষের প্রতি তাদের যে দরদ, সেই দরদটা আছে। কিন্তু উত্তরের যারা যারা নাকি যে শ্রেণী ভারতের যে শ্রেণীর সমস্যাটা আছে, এই শ্রমিক সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা শুরুই হচ্ছে কিন্তু উত্তর থেকে, নর্থ থেকে, এবং নর্থের যে মানসিকতা, এবং তারাই কিন্তু ভারতের কেন্দ্রকে শাসন করে আসছে আজ পর্যন্ত। কিন্তু খুব কমই কেউ, একমাত্র দেবগৌড়া ছিলেন, যিনি ছিলেন একসময় ভারতের প্রধানমন্ত্রী, ইনি ছাড়া কিন্তু আর কেউ কিন্তু ভারতের সেই দক্ষিণ থেকে কিন্তু কেউ আর মানে শাসক আসে নাই। সুতরাং আমরা ভারতের সেই কেন্দ্রীয় শাসনের বা কেন্দ্রীয় সরকারের যে আচরণ, সেই আচরণে আমরা কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো না। একমাত্র মোরারজি দেশাইয়ের সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোরারজি দেশাইকে আমি বুঝাতে সমর্থ হয়েছিলেন যে ভারতের তার প্রতিবেশীর সাথে একটা সদ্ভাব বজায় রেখে, এবং ওই চুক্তিটা যে পানি চুক্তিটা ছিল ওইটাই ছিল বেস্ট চুক্তি বাংলাদেশের ইতিহাসে, এবং সে কিন্তু গ্যারান্টি ক্লজ সহ সেই চুক্তিটা করেছিল। গ্যারান্টি ক্লজটা হলো যে আপনি ১৩৩ হাজার কিউসেক পানি দিব, আমাকে গ্যারান্টি দিতে হবে যে এই ১৩৩ হাজার কিউসেক পানি আমি বাংলাদেশের বর্ডারে আমি পাবো, যে জায়গায় আমার পাবার কথা। ইন্ডিয়া হয়তো এর পরের চুক্তি আওয়ামী লীগ সরকারের সময় করেছে, এবং আওয়ামী লীগ সরকার এটা নিয়ে অনেক তারা মানে প্রপাগান্ডা করেছে, তারা জিয়াউর রহমানের থেকে ভালো চুক্তি করেছে। কিন্তু তারা একটা জিনিস করতে পারে নাই, তারা কিন্তু কোনো গ্যারান্টি ক্লজ নিতে পারে নাই। তারা বলছে হ্যাঁ আমরা ৫০০ ১,৫০,০০০ কিউসেক পানি দিব, কিন্তু পানি
আপনি এই পাশে পেলেন কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তো তাহলে তো কথা তো একটাই হলো যে আপনি উপরের দিকের পানি যদি আপনি সরায় রাখেন তাহলে আপনি নিচে আপনি কখনোই পানি পাবেন না, চুক্তিতে যাই থাকুক না কেন। তিস্তা নিয়ে মমতার বিরুদ্ধে বাংলাদেশের কেন্দ্রীয় সরকার বলতো যে মমতা ব্যানার্জি তিস্তার পানি বন্টন করতে রাজি হচ্ছে না, এবং বাঙালিরা বাংলাদেশিরা ভাবতো যে মমতাই হলো এই তিস্তার জন্য। আসলে তিস্তার কিন্তু পশ্চিমবঙ্গ না, আরো কয়েকটা আই মিন রাজ্য এই তিস্তা থেকে পানি সরিয়ে ফেলছে। তো সুতরাং বাংলাদেশে যদি তিস্তাকে একটা বলা হয় যে ভারতের জন্য আমরা তিস্তার পানি পাচ্ছি না, এই কথাটা যেমন পুরোপুরি সত্য না, আবার একইভাবে বাংলাদেশকে তো নিজের থেকে কিছু করতে হবে তিস্তার পানিটাকে ধরে রাখার জন্য। বাংলাদেশের কাছে যখন সেই সুযোগ থাকে সেই সেই মানে পদক্ষেপ নেওয়ার, আপনি যদি সেই পদক্ষেপ না নেন কারণ ভারত অখুশি হবে বলে, তাহলে তো এটার জন্য ভারতকে দায়ী করে লাভ নাই। ভারত খুশি হবে কি না খুশি হবে সেটার যদি মানে বিচার বিবেচনা বাংলাদেশ সরকার করতে থাকে, তাহলে বাংলাদেশ সরকার কোনোদিন বাংলাদেশের স্বার্থে কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের যা কিছু করতে হবে ভারতের সাথে করতে হবে। দেন ইউ অ্যাকচুয়ালি ভারতের রাজ্য সরকারে কোনো পরিবর্তন আসলো কিনা এটাতে আমি মনে করি না যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কোনো খুব বড় ধরনের কোনো সম্পর্কের হেরফের হবে। আর এখন ইলেকশনের ব্যাপার যেটা সেটা কমপ্লিটলি তাদের ইন্টারনাল ব্যাপার। মমতা ব্যানার্জি যে অভিযোগ করছে এটা ভারতের ইলেকশন কমিশনের বিরুদ্ধে তার সে প্রথম তার যে আমি ওটা পুরোটা শুনেছি আমি তার যে প্রেস কনফারেন্স, সে বলেছে আমরা বিজেপির বিরুদ্ধে আসলে যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কারণ এখানে ইলেকশন কমিশনই সবচেয়ে বড় রোলটা প্লে করেছে। তারপরে তারা তাদের যে জাতীয় পরিচয় নিয়ে এবং আপনার যদি কার্ড থাকে আপনি ভোটার হতে পারবেন না, এই ধরনের কতগুলি মানে উদ্ভট কিছু ব্যাপার তারা ইন্ট্রোডিউস করেছে, এবং যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। চ্যালেঞ্জ হওয়ার পরে 32 লাখ ভোটারদেরকে ভোটাধিকার দিয়েছে 92 লাখ ভোটারের মধ্যে। এটা একটা বিরাট ব্যাপার। এবং সুপ্রিম কোর্ট কি বলেছে রায় দেওয়ার সময় যে এরপরেও দেখবো যদি ভোটের নির্বাচনে যদি আমরা দেখি যে কোনো কনস্টিটিউয়েন্সিতে এই ভোটার বাতিল হওয়ার সংখ্যার পরিমাণ ভোটের জোতার পরিমাণ থেকে যদি বেশি হয়ে থাকে তখন আমরা এটা দেখব। এই যে এটা একটা ভেগ কথা, তো এই কথার উপর ভিত্তি করে কিন্তু ইলেকশনের কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। সুতরাং আমি বলবো যে ওইটা একটা মমতা ব্যানার্জিকে একটা বুঝ দেওয়ার একটা রায় ছিল, এবং সেই রায়ের মাধ্যমে আসলে সত্যি কথা বলতে কি ভারত সবসময় বড়াই করত যে তারা হলো বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের একটা দেশ, কিন্তু আমার এখন খুব মানে দুঃখ হয় বলতে যে ভারতের সেই গণতান্ত্রিক আচরণ তাদের ইনস্টিটিউশন গুলোর মধ্যে আর নেই। ইনস্টিটিউশন গুলো যদি শক্ত হয়ে থাকতো তাহলে হয়তো বা আমরা এখনো বলতে পারতাম যে ভারত একটা গণতান্ত্রিক দেশ। কিন্তু ভারতের পরিস্থিতি এখন দিন দিন এমন ভাবে যাচ্ছে, আপনি জানেন যে ভারতের কিন্তু কয়েকদিন আগে যে ভারতের যে ফ্রিডম অফ প্রেস র্যাঙ্কিং এ তারা কিন্তু বাংলাদেশের পিছনে, এখন তারা পাকিস্তানের পিছনে, পাকিস্তানের নিচে নেমে গেছে তারা। তো এই হলো ভারতের গণতন্ত্রের অবস্থা। তাহলে আপনার বুঝতে হবে যে ভারতের গণতন্ত্র আসলে কোথায় কাজ করছে। তো এই দেশ কিন্তু আমি মনে করি যে ভবিষ্যতে একটা চরম একটা অরাজকতা শুরু হবে বিভিন্ন জায়গায়, এবং এটা আমি জানি না এটার পরিণতি কি হতে যাচ্ছে। এটা আমার মনে হয় না ভারতের ইনস্টিটিউশনগুলি, বিশেষ করে তাদের কিন্তু মিলিটারি ইনস্টিটিউশনও কিন্তু আর অ্যাপলিটিক নাই। এটা অ্যাপলের মানে অরাজনৈতিক নাই, তারা কিন্তু পুরা রাজনৈতিক হয়ে গেছে। এটাও কিন্তু একটা আচরণ ছিল। এবং ভারতের যে সামরিক যারা প্রধান ছিলেন তারা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে কথা রাষ্ট্রীয় স্বার্থে, এখন আর তা পারেন না। সুতরাং এই জিনিসটা এটা একটা বিরাট একটা পরিবর্তন ওভার এই যে মোদির শাসনামলে, এবং মোদি যখন ক্ষমতা থেকে যাবে তখন ভারতের অ্যাকচুয়ালি আচরণ কেমন, তাদের একটা রাজনৈতিক ইমেজ কি থাকবে এটা কিন্তু দেখার বিষয়। এছাড়াও যেটা হলো ভারত কিন্তু এখন আর মানে আমি বলবো যে ভারত একসময় ভারত ছিল সারা বিশ্বের যত শোষিত মানুষের পক্ষে ছিল, ভারতকে আমরা সবসময় সেখানে দেখেছি। ভারত কিন্তু এখন আর ওই অবস্থায় এখন ভারত আর এখন নিপীড়িত মানুষের পক্ষে নাই। ভারত গাজার বিরুদ্ধে ইসরায়েলের হয়ে তারা যুদ্ধ করেছে। ভারতের এই পরিবর্তন একটা বিশাল পরিবর্তন, এবং এই আচরণ ভারতকে কতদিন তার অবস্থানে রাখতে পারবে এটা আমার একটা আমার মনে হয় না যে ভারত আর পৃথিবীর কাছে কোনো শ্রদ্ধার মানে একটা দেশ হয়ে যাবে বা শ্রদ্ধার শক্তি হয়ে থাকবে। এটা আমার একটা মূল ধারণা।